এই বলেই আকাশের ঠোঁট আমার ঠোঁটে ডুবিয়ে দিলাম। বোকাটা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি আকাশের ঠোঁট চুষতে লাগলাম। বাসর ঘরের বাইরে দাঁড়িয়ে আছি, জানি না আজ আমার কি হবে। বুক ধুকপুক ধুকপুক করছে, বুকের ভিতর অজানা এক ভয় কাজ করছে। ভয়ে ভয়ে বাসর ঘরের ভিতরে গেলাম। ভিতরে আসতেই দুজনে আমার কাছে এলো। দুজনে শুনে অবাক হচ্ছেন তাই না? অবাক হওয়ার কিছু নেই, সব বলছি, গল্পের সাথেই থাকুন। বাসর ঘরে আসতেই আমি আগে করব। না, আমি আগে করব। আমি তোমার বড়, সো আমি আগে। আগে ছোটদের চান্স দিতে হয়, এটা জানেন না? আমতা আমতা করে বললাম, আপনারা কি আগে করবেন? কিছু বুঝতে পারছি না। আমার কথা শুনে ইরা আর মাহি আমার দিকে তাকালো। তারপর ওরা আবার বলতে লাগলো, না, আমি আগে। আমি তো একবার মাহির দিকে তাকাচ্ছি, একবার ইরার দিকে, কিন্তু ওদের ঝগড়া করার কারণ খুঁজে পাচ্ছি না। ঝগড়া না করে যা করবেন একসাথে করবেন, তাহলেই তো ঝগড়া হবে না। আর একটা বাসর ঘর না অন্য কিছু ভেবে পাচ্ছি না। তা যাই হোক, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে গেলাম। ঠিক বলেছ, দুজন একসাথে করি, কিন্তু আজ আমাদের বাসর রাত, তাহলে ঘুমিয়ে পড়ো কেন? বাসর রাত তো কি হয়েছে, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আর আপনারা চাইলে ঘুমিয়ে পড়েন, না হলে আপনারা ঝগড়া করেন। আজ ঘুমাবো মানে? তো কি করবেন? জানেন না বাসর রাতে কি করতে হয়? না, বাসর রাতে কি করতে হয়? তুমি এতটাই বোকা? তাও তো দুজনে জোর করে আমার মতো পিচ্চিকে বিয়ে করলেন। আপু, এই হাবাগোবা স্বামীকে আমাদের সব শিখিয়ে দিতে হবে? তাই তো দেখছি। ধরো ওকে। ইরা আর মাহি আমার কাছে আসে, আমার পাঞ্জাবি আর পায়জামা ধরে টানতে লাগলো। এ মা, আপনারা এগুলো ধরে টানছেন কেন? চুপ থাক আর আমাদেরকে আমাদের কাজ করতে দে। কাজ করবেন তো করেন, এমন ভাবে আমার পাঞ্জাবি আর পায়জামা ধরে টানাটানি করছেন কেন? পাঞ্জাবি আর পায়জামা না খুললে আমরা আমাদের কাজ করতে পারবো না। আপনি চুপ করে থাকেন। দুজনে এভাবে ধমক দেন কেন? আমার ভয় করছে। এর মুখটা আগে বন্ধ করি। এই বলেই আকাশের ঠোঁট আমার ঠোঁটে ডুবিয়ে দিলাম। বোকাটা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি আকাশের ঠোঁট চুষতে লাগলাম। আমার অনেক লজ্জা করছে। আমি শুধু দেখতেছি দুই ডাইনি কিভাবে আমার সব খুলছে। আমার কিন্তু বেশ ভালোই লাগলো। মনে হচ্ছে আমি একটা সুখের সাগরে ভাসছি। 1.5 ঘন্টা পর আমরা তিনজনই অনেক ক্লান্ত। দুজনে আমার কাঁধে মাথা রেখে শুয়ে আছে, আর আমি পায়ের ওপর পা দিয়ে আছি। আমার তো অবস্থা কাহিল। হঠাৎ করে এরা আমার ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিল। আমিও রেসপন্স করলাম। উফ, কি শান্তি! এ মা, এরা কি আবার শুরু করবে নাকি? তাহলে তো আমাকে খুঁজে পাওয়া যাবে না। শেষ করলাম আবারও একটা T20 ম্যাচ। এবার অনেক ক্লান্ত। চলেন বলি এই দুই রানীর কবলে কিভাবে পড়লাম। ইরা আর মাহি দুজনেই আমার বউ। দুজনের সাথে আজকে আমার বিয়ে হয়েছে। দুজনে গুন্ডি টাইপের। একজনের নাম ইরা, আরেকজনের নাম মাহি। দুজনে বড়লোক বাপের একমাত্র মেয়ে। ওদের কাউকেই বিয়ে করতে চাইনি আমি, ওরা আমাকে জোর করে বিয়ে করেছে। ইরা আমার থেকে 1 ক্লাস উপরে, মানে 1 বছরের বড়। আর মাহি আমার সাথেই পড়ে। সরি, আমার নামটাই তো বলিনি। আমি আকাশ, এবার অনার্স 3rd ইয়ারে। স্টুডেন্ট হিসেবে অনেক ভালো, মানে ফার্স্ট বয়, প্লে বয় না কিন্তু। বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা একজন ছোট ব্যবসায়ী। প্রেম ভালোবাসার আশেপাশে যাই না, তাই হয়তো আমাকে সবাই বোকা বলে। আর মাঝে মধ্যে কিছু বোকামির কাজও করে বসি, তাই সবাই বোকা বলে। 1 মাস আগে আমি মামা বাড়ি থেকে নিজেদের বাড়িতে আসার জন্য যখন ট্রেনে উঠতে যাব, তখন হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে যায়, আর আমার গালের উপর ঠাস ঠাস করে 2টা পড়ে। আমি কিছু বলার আগে মেয়েটা বলে উঠলো, ননসেন্স কোথাকার! মেয়ে দেখলেই ধাক্কা দিতে ইচ্ছে করে, তাই না? আমি গালে হাত দিয়ে থাকলাম, আর মেয়েটা ট্রেনে উঠে গেল। আমিও ট্রেনে উঠে পড়লাম। তারপর আমার কেবিনে চলে এলাম। কেবিনে এসে তো অনেক ভয় পেয়ে গেলাম, কারণ যে মেয়েটা আমাকে একটু আগে থাপ্পড় মেরেছে সেই মেয়েটাকে দেখে তাড়াতাড়ি গালে হাত দিয়ে ভয়ে ভয়ে মেয়েটার দিকে তাকালাম। লুচ্চা ছেলে কোথাকার! আমার পেছনে পেছনে এখান পর্যন্ত চলে এলি? না মানে, এখানে আমার সিট। মেয়েটা আর কিছু বলল না। আমি ব্যাগ রেখে চুপচাপ মাথা নিচু করে বসে থাকলাম। আমি ভয়ে ভয়ে মেয়েটার দিকে কয়েকবার তাকালাম। কিরে, এভাবে দেখছিস কেন? মেয়েটার ধমক শুনে তাড়াতাড়ি মাথা নিচু করলাম। আমার এমন কাণ্ড দেখে মেয়েটা হাসলো, তারপর মনে মনে বলল, ছেলেটা তো বেশ মজার, তাহলে ওর সাথে একটু মজা করা যাক। এই, মাথা নিচু করে আছেন কেন? মাথা উঁচু করেন। আমি চুপ করে বসে আছি। মেয়েটা আবার ধমক দিয়ে বলল, এই, মাথা উঁচু করতে বলছি। মেয়েটার এমন ধমক শুনে অনেক ভয় পেয়ে গেলাম। ভয়ে ভয়ে তাড়াতাড়ি মাথা উঁচু করে নিলাম। ভয়ে ভয়ে বললাম, এমন ভাবে ধমক দিচ্ছেন কেন? ও মা, বাবু তো দেখি ভয় পেয়েছে। মেয়েটার কথা শুনে চুপ করে থাকলাম। মেয়েটা আবার ধমক দিয়ে বলল, আপনি কি বোবা, কথা বলতে পারেন না? এমন ভাবে ধমক দিচ্ছেন কেন? আমার ভয় করছে। হা 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 হা, এমন ছেলে পৃথিবীতে আছে, আপনাকে না দেখলে জানতেই পারতাম না। আচ্ছা, আপনার নাম কি? কি হলো, চুপ করে আছেন কেন? মেয়েদের সাথে কথা বলতে অনেক ভয় করে। কেন,
মেয়েরা বাঘ না ভাল্লুক যে মেয়েদের সাথে কথা বলতে ভয় করে? আবার চুপ। কিছুই না। তাহলে ভয় করে কেন? এমনিতেই। কারণ তো একটা আছেই। ক্লাস 10-এ থাকতে মাহি নামের একটা মেয়েটা আমার ক্লাসমেট ছিল। আমাকে একদিন অনেক জোরে ধরে থাপ্পড় মেরেছিল। তখন থেকে মেয়েদের ভয় পাই। আর তখন থেকে যতদিন একসাথে পড়ছি ততদিন মেয়েটার দিকে আর তাকাইনি। আপনার নাম কি? আবার বললাম ধমক না খাওয়ার জন্য। জি, আমার নাম আকাশ। ও, জব না স্টাডি? পড়াশোনা করি। কোন ক্লাসে? অনার্স 3rd ইয়ারে। ও, তুমি এমন হাপা গোপা টাইপের কেন? কি জানি। তোমার ফোন নাম্বার দাও। ফোন নম্বর কেন দিব? প্রেম করব তাই। এটা আবার কি? আমার কথা শুনে মেয়েটা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সত্যি ছেলেটা এমন, না এমন হাবার অ্যাক্টিং করছে? কি হলো, ফোন নাম্বার দিতে বললাম না? ভয় তাড়াতাড়ি বললাম 071852। বলতে বললাম বলে এত তাড়াতাড়ি বলবেন? কিছুই বুঝতে পারি নাই, আস্তে আস্তে বলেন। এমন ভাবে রাগ দেখেন কেন? ভালোভাবে বললেই পারেন। ওকে, আস্তে আস্তে বলেন। 017128552। ওকে, কল দিলে রিসিভ করবেন কিন্তু। আমি শুধু মাথা নাড়লাম। আমার স্টেশন চলে এসেছে। নামতে যাব তখন ইরা বলল, কোথায় যাবেন? জি, এটা আমার স্টেশন। এখানে তো আমিও নামবো। তারপর ব্যাগ নিয়ে নেমে অটো স্ট্যান্ডে চলে এলাম। তারপর বাসায় চলে এলাম। ও মা, বোকাটা নামতে নামতে কোথায় গেল? নিশ্চয়ই আমার ভয়ে পালিয়েছে। আকাশের কথা মনে পড়তেই হেসে উঠলাম। পৃথিবীতে এমন ছেলে আছে আকাশকে না দেখলে বুঝতে পারতাম না। তারপর আমি একটা রিক্সা নিয়ে বাসায় চলে এলাম। আব্বু, তোমার জামাই পেয়ে গেছি। 20 মিনিট পর বাড়িতে চলে এলাম। মা কেমন আছো? ভালো, তুই? ভালো মা। জানো, আজ একটা মেয়ে আমাকে অনেক ধমক দিয়েছে আর জোর করে ফোন নম্বরও নিয়েছে। কেন? তারপর মাকে সব বললাম। মা তো আমার কথা শুনে হাসতে হাসতে শেষ। মা হাসতে হাসতে বলল, তোকে নিয়ে আর পারলাম না। কেন তুই যে মেয়েদের এত ভয় পাস আল্লাহ জানে। আমি ভয় পাইছি আর তুমি হাসছো? যাও, তোমার সাথে কথা নেই। আচ্ছা, আর হাসবো না। আর মেয়েটার বাসা কোথায় জানিস? না, কেন? ভাবছি তোর সাথে ওই মেয়েটার বিয়ে দিব। ভুলেও এরকম মেয়েদের বিয়ে করব না। তাহলে কেমন মেয়েকে বিয়ে করবি? আমার মতো শান্তশিষ্ট। তাহলে তোর বিয়ে হচ্ছে না? কেন কেন? ওই রকম মেয়ে খুঁজে পাবি না। আচ্ছা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নে। আচ্ছা মা। তারপর রুমে চলে এলাম। ভাবছেন মায়ের সাথে এগুলো কেউ শেয়ার করে? কেউ না করলেও আমি করি, কারণ মা আমার বেস্ট ফ্রেন্ড। আর বাইরে বন্ধু নাই বললেই চলে। আমি তেমন কারোর সাথে মিশি না। মেয়েদের সাথে তো একদম না। মেয়েদের দেখলে 3 মিটার দূরে থাকি। পরের দিন সকালে, আকাশ, টাকা লাগবে? আব্বু 50 টাকা আছে। এই নিয়ে 500 টাকা। আব্বু আমার টাকা লাগবে না। আরে রাখ, পকেটে টাকা থাকলে কোনো না কোনো কাজে দিবে। আচ্ছা আব্বু। তোকে একটা বাইক কিনে দেই? দাও, আমার অনেক দিনের ইচ্ছা বাইক নেওয়ার। ওকে, এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবি। ওকে আব্বু, বাই। কলেজে যেতে হবে। ওকে বাই। তারপর বাইরে থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে কলেজে চলে এলাম। এসে একটা গাছের নিচে বসে বই পড়ছি। তখন কি আমার সামনে এসে দাঁড়ালো। দেখি একটা মেয়েটা আমার ক্লাসমেট। কলেজে যতক্ষণ থাকি ততক্ষণ আমার পিছনে লেগে থাকে। এই যে বই পোকা। আমি কিছু বললাম না, বই পড়তে থাকলাম। ওই, আমি কিছু বলছি শুনতে পাও না? জি বলেন। আমাকে দেখে এত ভয় পাও কেন? এমনিতেই। একটা পড়া বুঝিয়ে দিবা? স্যার আছে তো, স্যারের কাছে যান। না, তুমি বুঝিয়ে দাও। জি বলেন, কি পড়া? জানি মেয়েটা আমার কাছে পড়া বুঝিয়ে নিতে আসেনি। মেয়েটা আমার সাথে কথা বলার জন্য এসেছে। মেয়েটা এরকম আমার সাথে প্রতিদিন করে। তারপর মেয়েটা আমাকে তার পড়া দেখিয়ে দিল। আমি আমার মতো পড়া দেখিয়ে দিতে লাগলাম। কিন্তু মেয়েটা বইয়ের দিকে না দেখে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আপনি না পড়া বুঝিয়ে নিতে এসেছেন? হ্যাঁ। তাহলে আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছেন কেন? আমি তো বইয়ের দিকে তাকিয়েছিলাম। মিথ্যা বলেন কেন? আমি দেখলাম আপনি আমার দিকে তাকিয়েছিলেন। তুমি বোঝো না? কি? কিছু না। এই নেন বই, ক্লাসের সময় হয়ে এসেছে। আমি উঠে হাঁটতে লাগলাম। পিছন পিছন মাহি আসতে লাগলো। আমি ক্লাসে এসে প্রথম বেঞ্চ ফাঁকা আছে, ওখানে বসে পড়লাম। কেমন আছিস? ভালো, তুই? ভালো। মাহির সাথে তো তোর ভালোই চলছে। দেখ, আমি কেমন সেটা ভালোভাবে জানিস। তাহলে এই আলতু ফালতু কথা বলিস কেন? আচ্ছা ভাই, আর বলবো না।
একটু পর স্যার এলো, তারপর ক্লাস শুরু হলো। টিফিনের সময় ক্যান্টিনে যাচ্ছি, তখন হঠাৎ একটা মেয়ে আমার সামনে এসে দাঁড়ালো। মেয়েটাকে দেখে বেশ অবাক হলাম, কারণ মেয়েটা আর কেউ না, মেয়েটা হচ্ছে ইরা, যে আমাকে ট্রেনে বকা দিচ্ছিল সে। তুমি এই কলেজেই পড়ো? জি। আমিও এই কলেজেই পড়ি। ও। ক্যান্টিনে যাচ্ছ? তাহলে চলো। এই বলে আকাশের হাত ধরে টানতে লাগলাম। আকাশ আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এই হাত ছাড়ুন। হাত ধরলে কোনো সমস্যা? হাত ছাড়ুন। আর চারদিকে তাকিয়ে দেখুন কিভাবে সবাই আমার দিকে তাকিয়ে আছে। দেখলে তো কি হয়েছে? আমার অনেক লজ্জা করছে। ও বাবা, তাই নাকি? আমি কিন্তু প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেইন করব। আমার কথা শুনে এরা দাঁড়িয়ে গেল, তারপর আমার দিকে অবাক হয়ে তাকালো। হাত ছাড়েন। যাও প্রিন্সিপালকে কমপ্লেইন করে এসো। আমি সত্যি সত্যি স্যারকে বলে দিব, আর স্যার আপনাকে অনেক বকা দিবে, তখন বুঝবেন। যাও। তোমাকে ধরে রেখেছে কে? আপনি তো ধরে রেখেছেন। ছাড়লাম, এবার যাও। ছাড়া পেয়ে দিলাম দৌড়। দৌড়াতে দৌড়াতে হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম। এমা, এ তো আমার ক্লাসমেট, যে আমাকে বিরক্ত করে সে। আমি তাড়াতাড়ি উঠতে যাব, কিন্তু উঠতে পারছি না। উঠে কোথায় যাবে? ছাড়েন ছাড়েন, এভাবে ধরে রেখেছেন কেন? ওইভাবে দৌড়ে কোথায় যাচ্ছিলে? প্লিজ ছাড়েন, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি কিস করার সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছিলাম না, তাই আকাশকে একটা কিস করলাম। অনেক দিনের ইচ্ছাটা পূরণ হলো। আমি কিন্তু কান্না করে দিব। আকাশের কথা শুনে ছেড়ে দিলাম, কারণ এর বিশ্বাস নেই সত্যি সত্যি কান্না করে দিতে পারে। তারপর আবার দৌড় দিতে লাগলো। আমি উঠে হাসলাম। ও এত বোকা কেন বুঝতে পারছি না। সেই ক্লাস 10-এ ওকে থাপ্পড় মেরেছিলাম বলে আর আমার দিকে ভুলেও তাকায়নি। আর তখন থেকে আকাশকে ভালো লাগে, আর তখন থেকেই ভালোবেসে ফেলেছি। বুদ্ধটাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি আমি ওকে ভালোবাসি, কিন্তু বুঝতেই পারছে না। আমার সাথে তো ভালোভাবে কথাই বলে না। কথা বলা তো দূরের কথা, আমার দিকে তাকায়ও না। অনেক খিদে পেয়েছে, তাই আবার ক্যান্টিনে গেলাম। তারপর খাওয়া দাওয়া করে ক্লাসে চলে এলাম। এখন ক্লাস শুরু হয়নি, তাই বসে বসে বই পড়ছি। তখন আমার পাশে আমার ক্লাসমেট বসে পড়লো। এত পড়লে পাগল হয়ে যাবে। চুপ করে আছি। মেয়েটা আবার বলল, তোমাকে ক্লাস 10-এ থাকতে একটা মেয়ে থাপ্পড় মেরেছিল, মনে আছে? জি, কেন? ওর নাম কি মনে আছে? একটু একটু মনে আছে। ওর নাম কি বলো তো? মাহিনা কি যেন, কিন্তু অনেকদিন থেকে দেখা নেই। অবাক হচ্ছেন কেন? ও তোমার পিছনে 3 বছর ধরে লেগে আছে, আর তুমি ওকে চেনোও না? তার মানে আপনি? ঠিক ধরেছ। আমি একটু সরে বসলাম। কি হলো, এভাবে সরলে কেন? আমি কিছু না বলে অন্য একটা বেঞ্চে বসলাম। এখনো আমার উপর রেগে আছো? চুপ। কি হলো, চুপ কেন? আর সরি। আচ্ছা, আপনার কি পড়ালেখা নেই? সবসময় আমার পিছনে লেগে থাকেন কেন? না, আমার কাজ এটাই। এত পড়লে পাগল হয়ে যাব তো তাই পড়ি না, যদিও একজনের প্রেমে পাগল হয়ে আছি। মাহির কথা শুনে আর চোখে তাকালাম। তারপর আবার পড়ায় মনোযোগ দিলাম। মাহি বক বক করে যাচ্ছে, আর আমি আমার মতো পড়ে যাচ্ছি। ক্লাসের ঘন্টা হয়ে গেল, তাই ক্লাসে সবাই আসতে লাগলো। মাহি উঠে ওর বেঞ্চে চলে গেল, আর আমি আমার বেঞ্চে বসলাম। এভাবে সব ক্লাস শেষ হলো। বাড়ি যাওয়ার সময় ইরা নামের মেয়েটি আমার সামনে এসে দাঁড়ালো। রাতে ফোন দিব, রিসিভ করবা। যদি না করো তাহলে আগামীকাল তোমার 12টা বাজবে। আমি মাথা নাড়লাম। এবার যাও। আমি মাথা নড়িয়ে চলে এলাম। কিরে মা, ওটা আকাশ ছিল না? অনার্স 3rd ইয়ারে পড়ে। আব্বু, ওই বোকার কথা তোমাকে বলছিলাম। এর সাথে ট্রেন মজা করছিলাম। ওটা তো রহমান আঙ্কেলের ছেলে। রহমান আঙ্কেলটাকে চিনলাম না। মনে কর তোকে কে বৌমা বলতো। ও মনে পড়েছে, কিন্তু আকাশ এমন কেন? তুই আকাশের সাথে ট্রেনে যা যা করেছিস ও ঠিক ওর আম্মুকে বলে দিয়েছে। হ্যাঁ? কিন্তু তুমি জানলে কেমন করে? ও ছোট থেকেই এমন করে। ও আচ্ছা, তাহলে আজ কলেজে কি কি করলো সব ওর আম্মুকে গিয়ে বলবে। তুই যেমন আমাকে বেস্ট ফ্রেন্ড ভেবে সব কথা শেয়ার করিস, ঠিক আকাশও ওর আম্মুকে বেস্ট ফ্রেন্ড ভেবে সব কিছু বলে। ও পুরোপুরি একটা বোকা। কিন্তু ক্লাসের ফার্স্ট বয়। আচ্ছা, বাসায় চলো। বাসায় চলে এলাম। তারপর গোসল করে নামাজ পড়ে এলাম। এসে খেতে বসলাম, তখন ফোন বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি অচেনা নাম্বার। একবার ভাবছি ফোন রিসিভ করবো, আর একবার ভাবছি রিসিভ করবো না। এভাবে ফোন কেটে গেল। আবার বেজে উঠলো, তখন মা বলল, ফোন রিসিভ কর। নাম্বার তো চিনি না। তাই বলে রিসিভ করবি না?
পরিচিত হলে কেউ রিসিভ করতাম। আচ্ছা আমাকে দে, তোকে কেউ মেয়ে দেবে কিনা আল্লাহ জানেন। মা আমার কাছ থেকে ফোন নিয়ে রিসিভ করলো ওপাশ থেকে। ওই শালা, ফোন রিসিভ করতে এত সময় লাগে? এই মেয়ে, কে তুমি? ভদ্রতা জানো না? সরি, রং নাম্বারে ফোন চলে গেছে। আমি তাড়াতাড়ি ফোনটা কেটে দিলাম। মনে মনে বললাম, ওই শালা কি ভুল নাম্বার দিয়েছে? আমাকে ভুল নাম্বার দেওয়ার জন্য ওকে আগামীকাল ইচ্ছা মতো বকা দিব। বর্তমান সময়ের কিছু কিছু মেয়ে খুব অভদ্র। কে ছিল? কি জানি কে ছিল, কোনো সালাম নেই, ডাইরেক্ট বলছে শালা ফোন ধরতে এত সময় লাগে। এদের শিক্ষার অভাব। এটা আবার ট্রেনের গুন্ডিটা না তো? যদি ও হয় তাহলে নিশ্চয়ই কলেজে বকা দিবে। কেন কেন? এই গুন্ডিটা আমার কলেজেই পড়ে। তাহলে ওটা আমার বৌমা ছিল? মা তুমি কি সব বলছো? আমি এক টেনশনে আছি আর তুমি মজা করছো। কি টেনশন? এই 3 বছর ধরে তো একটাই প্যারা আমার ক্লাসের, ওই মেয়েটি, আর আরেকটা হয়ে গেছে। মেয়ে দুইটা কেমন দেখতে? অনেক সুন্দর। কেন? আমাকে একদিন দেখাবি? মা তুমি না, ধ্যাত আর খাবো না। রাগিস কেন? আচ্ছা আর বলবো না, কিন্তু মেয়ে দুইটা কে দেখার জন্য অনেক ইচ্ছে হচ্ছে। তোমার ইচ্ছে তোমার কাছে রাখো। আগামীকাল তোর সাথে তোর কলেজে যাব। মা তুমি কিন্তু ধ্যাত এভাবে মজা করো কেন? এখন একটা সলিউশন দাও, কিভাবে এদের থেকে বাঁচতে পারবো। ওদের দুজনকে বিয়ে করে নে। আবার মজা? আচ্ছা আর মজা করব না, এবার লক্ষ্মী ছেলের মতো খেয়ে নে। আর কবে যে তুই বড় হবি বুঝতে পারছি না। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। রাতে বসে বসে পড়ছি, তখন আবার ফোন বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি দুপুরে যে নাম্বার থেকে ফোন এসেছিল ওই নাম্বারটা থেকে ফোন এসেছে। বুঝতে পারছি না রিসিভ করব কি করব না। না ধরলে বকা খেতে হবে, তাই বকা খাওয়ার ভয়ে রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। কে? আপনি কে? জি আমি আকাশ। আমি ইরা। আর দুপুরে কে ফোন রিসিভ করেছিল? জি আমার আম্মু। তোর ফোন ধরতে কি হয়েছিল? আল্লাহ হাফেজ। এত তাড়াতাড়ি? তো আর কি করব? আমার সাথে কথা বলো। আমার পড়া আছে। ডাক্তার পড়া। আমি আর কিছু বললাম না, ফোনটা পাশে রেখে পড়তে লাগলাম। হ্যালো, ওই কথা বলো না কেন? কি হলো, চুপ কেন? আমি শুনছি তো, আপনি বলতে থাকেন। তুই আগামীকাল কলেজে আয়, তখন তোকে মজা দেখাচ্ছি। ইরার কথায় অনেকটা ভয় পেয়ে গেলাম, না জানি আমার সাথে কি করে। আমতা আমতা করে বললাম, জি বলেন। তুই আগামীকাল কলেজে আয়, তখন তোর সাথে কথা হবে বলে ফোন কেটে দিলাম। আবার ট্রেনের কথা মনে পড়তেই হাসি পাচ্ছে। আর আজকে তো আকাশ এত বোকা কেন বুঝতে পারি না। আকাশের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ধ্যাত দুজন আমার পিছনে কেন পড়ে আছে বুঝতে পারছি না। জানো আম্মু, আজকে তোমার জামাইয়ের সাথে একটা ঘটনা ঘটেছে। আজকের দিনটার কথা কখনো ভুলতে পারবো না। আমার জামাই মানে? আরে আকাশ, ওই বুদ্ধুটা। ও, আর আকাশের সাথে কি হয়েছে? আর আকাশের মা কিন্তু আমার কলেজ ফ্রেন্ড। এটা আগে বলনি কেন? আগে জানলে কি করতি? শালাকে উঠিয়ে নিয়ে বিয়ে করতাম। তুই কিন্তু বাংলা সিনেমার ইতিহাসটা উল্টে দিচ্ছিস। এটা কিন্তু জাতি মেনে নিবে না। কি ইতিহাস উল্টে দিতাম? যেখানে নায়ক নায়িকাকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে, সেখানে তুই নায়িকা হয়ে নায়ককে উঠিয়ে বিয়ে করবি বলছিস? তো এটা বাংলা সিনেমার ইতিহাস উল্টো নয়? আমি আবার কিসের নায়িকা? কেন, গল্পের? বুদ্ধুটাকে অনেক ভালোবাসি, ওকে বিয়ে করব। হ্যাঁ? আর তুমি তোমার বান্ধবীকে বলে রাখবে যেন অন্য কোথাও মেয়ে না দেখে। আমি পড়া শেষ করে দিলাম ঘুম। পরের দিন সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। পড়া শেষ করে খেতে এলাম। মা খেতে দাও। তুই বস, দিচ্ছি। মা খাবার দিল, আমি খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। তারপর কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে এলাম। একটা রিক্সা নিয়ে কলেজে চলে এলাম। রিক্সাওয়ালাকে টাকা দিয়ে ভয়ে ভয়ে ভেতরে গেলাম। বলে না যেখানে ভূতের ভয় সেখানেই রাত হয়। হাঁটছি তখন ইরা যেন কোথা থেকে এসে আমার সামনে দাঁড়ালো। তারপর আমার হাত ধরে টেনে এক সাইডে নিয়ে গেল। আমি তাড়াতাড়ি হাত ছাড়িয়ে নিয়ে আমার গালে হাত দিলাম। আকাশের এমন কাণ্ড দেখে সব রাগ উধাও হয়ে গেল। হাসতে হাসতে বললাম, কি হলো, এভাবে গালে হাত দিলা কেন? আপনি যদি থাপ্পড় মারেন তাই। আকাশের এমন কাজ দেখে মনে মনে অনেক হাসছি। ভেতরে হাসি চেপে রেখে উপরের রাগ দেখিয়ে বললাম, রাতে কথা বলছিল না কেন? বলেছিলাম তো। আবার মিথ্যা বলছো?
আসলে আসলে কি? আমি ক্লাসে যাব। এখনো ক্লাসের সময় হয়েছে? না, তবে বসে বসে পড়বো। তোমার পড়া ছাড়া কোনো কাজ নেই? চুপ করে আমার পাশে বসো, না হলে তোমার গাল লাল করে দিব। আমার কথা শুনে আকাশ অনেকটা ভয় পেয়ে গেছে, সেটা ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে। আমি তো ওর এভাবে ভয় পাওয়া দেখে মনে মনে অনেক হাসছি। কি হলো, বসতে বললাম না? আমার এমন রেগে যাওয়া দেখে আকাশ আমার পাশে তাড়াতাড়ি বসে পড়লো। তারপর আমি ওর পাশে বসলাম। এভাবে আমার পাশে চেপে বসছেন কেন? কোনো কথা না, চুপ করে বসে থাকো। আমি ক্লাসে যাব। এখনো ক্লাসের সময় হয়েছে যে ক্লাসে যাবো যাবো করছো? এমন ভাবে রেগে রেগে কথা বলেন কেন? এই আপনি কি তুমি বলো তুমি। আপনার উপর নির্যাতনের মামলা করব। আপনি আমার উপর অনেক নির্যাতন করেছেন। তাই নাকি? আচ্ছা, পুলিশ স্টেশন চলো। না থাক, তখন আপনার জেল হবে আর আপনার পড়াশোনার ক্ষতি হবে। ওই শালা, তোর পড়াশোনা নিয়ে কথা বলা ছাড়া কোনো কাজ নেই? এভাবে রেগে রেগে কথা বলেন কেন? আমি কিন্তু কান্না করে দিব। ইরা আমার কথা শুনে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এমন ভাবে বড় বড় চোখ করে দেখেন কেন? আমার ভয় করছে তো। রহমান আঙ্কেল কি চিজ বানিয়েছে রে মাইরি, লাখে একখান। আজ তোমার বাসায় যাব। হ্যাঁ, আমার সাথে কেন আমার বাসায় যাবেন? ইচ্ছা হয়েছে তাই যাব। তোমার কোনো সমস্যা? ক্লাসে যাব। থাক, তুই এত বোকা কেন? বুঝতে পারছিস না? এত সুন্দর একটা মেয়ে তোর পাশে বসে আছে, কোথায় গল্প করবি তা না, বাচ্চাদের মতো শুধু বলছিস ক্লাসে যাব ক্লাসে যাব। চুপ করে বসে থাকতে পারছিস না? এই এত মাথা মোটা কেন? আমি কাকে ভালোবাসলাম? কান্না থামাও। না, এইভাবে কিছু হবে না। আমাকে কিছু একটা করতে হবে। কোনো উপায় না দেখে আকাশের মুখ আমার দিকে ঘুরিয়ে ওর ঠোঁট জোড়া আমার ঠোঁট দিয়ে চেপে ধরলাম। আকাশ তো আমার দিকে বড় বড় চোখ করে দেখে আছে আর কান্নাও থামিয়ে দিয়েছে। কেউ দেখার আগে ছেড়ে দিলাম। ছি ছি ছি, এগুলো কি করলেন? কেন, ভালো লাগেনি? আম্মুকে সব বলে দিব। যদি এটা তোমার আব্বু আমাকে বলেছো তাহলে আগামীকাল আবার করব। আমি তো বলবোই। যদি বলো তাহলে তো বললাম, আবার করব, তাও আবার কলেজ ভর্তি স্টুডেন্টদের সামনে। মাকে বলবো না, কিন্তু এগুলো করিয়েন না প্লিজ। চোখ মুছে ক্লাসে যাও। যদি জানতে পারি যে তুমি আম্মুকে এগুলো বলেছো তাহলে তো বললাম। আমি মাথা নাড়লাম। এই থামো থামো। জি বলেন। তোমার ঠোঁটে লিপস্টিক মুছো। না থামো, আমি মুছে দিচ্ছি। আমি দাঁড়িয়ে আছি আর ইরা ওর ওড়না দিয়ে আমার ঠোঁট মুছে দিল। আমি অবাক হয়ে শুধু ইরার দিকে তাকিয়ে থাকলাম। এবার যাও। আমি মাথা নাড়লাম, তারপর ক্লাসে চলে এলাম। ক্লাসে আসা মাত্রই মাহি আমার সামনে হাজির। আজ এত দেরি করলা যে? আমি বলতে যাব তখন ইরার কথাগুলো মনে পড়ে গেল, তাই আর বললাম না। চুপ করে বেঞ্চে বসে পড়লাম। কিছু হয়েছে? এমন ভাবে চুপ কেন? কিছু না। তোমার ফোন নাম্বারটা দাও। কেন? চাইছি দিবা, এত কথা বলো কেন? 017128533। বাই, যখন কল দিবে তখন রিসিভ করবা। আমি খেয়াল করলাম আমার দিকে সবাই বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমি সেদিকে খেয়াল না করে মাথা নিচু করে পড়তে লাগলাম। একটু পর স্যার এলো, ক্লাস শুরু হলো। এভাবে একে একে সব ক্লাস শেষ হলো। বাসায় যাওয়ার সময় আবার ইরা আমার সামনে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে বলল, চলো আমি তোমার বাসায় যাব। কেন কেন? তুমি যদি তোমার বাসায় গিয়ে তোমার আম্মুকে বলে দাও। বলবো না। তোমাকে বিশ্বাস নেই, তুমি বলে দিতে পারো। বললাম তো বলবো না। সত্যি তো। আমি মাথা নাড়লাম। মাথা না নাড়িয়ে মুখে বলতে পারো না? জি বলবো না। ওকে যাও। আমি মাথা নাড়িয়ে বাসা চলে এলাম। এসে মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আমি ওর কলেজে যাব না। কেন? দুজন আমাকে অনেক অনেক জ্বালাতন করছে। তাই বলে বাচ্চাদের মতো কাঁদবে? আমি বাচ্চা না, আমি অনেক বড়। তুই যদি বাচ্চা না হতি তাহলে এমন ভাবে কি কান্না করতি? মেয়ে দুইটাকে সত্যি সত্যি দেখতে হবে। যা গোসল করে নামাজ পড়ে খেতে আয়। আমি আমার ঘরে এসে সবকিছু রেখে গোসল করতে গেলাম। আমার ছেলেটা যে কবে চালাক হবে। গোসল করে নামাজ পড়ে খেতে এলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম, তখন ফোন বেজে উঠলো। ফোন রিসিভ করতে ইচ্ছা হচ্ছে না, তাও রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি ইরা। ও জি বলেন। তোমার আম্মুকে কি বলে দিয়েছো? না। সেই ভালো, না হলে মান সম্মান কিছুই থাকতো না। খাওয়া দাওয়া হয়েছে? হুম। কি করো? শুয়ে আছি।
আঙ্কেল আন্টি কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আল্লাহ হাফিজ, ঘুমাবো। আমি না বলা পর্যন্ত ফোন কাটলে বুঝতে পারছো কি করব? আমি কি বলবো, খুঁজে পাচ্ছি না তো। ও, তোমার জিএফ আছে? তবা তবা, এগুলো কি বলছেন? এখানে তবা বলার কি আছে? কিছু না। বিকেলে তোমার বাসায় আসছি। আপনি পাগল নাকি? কেন আমার বাসায় আসবেন? কেন বাবু, সমস্যা কি? আমি কিন্তু বাবু না, আমি অনেক বড়। তাই নাকি? ওকে, ঘুমিয়ে যাও। আল্লাহ হাফেজ। ফোন কেটে দিলাম। আবার ফোন বেজে উঠলো। এটা আবার কে ফোন দিল? ফোন ধরে সালাম দিলাম। আসসালামু আলাইকুম, কে? আমি মাহি। ও আচ্ছা, আল্লাহ হাফেজ, ঘুমাবো। ফোন কেটে দেখ, তোর 12টা বাজাবো। কেন? আমার সাথে কথা বলো। পারবো না, অনেক ঘুম পাচ্ছে। ফোন কেটে দিয়ে বন্ধ করে দিলাম। আল্লাহ, কোন ঝামেলায় পড়লাম। মামার বাসা না গেলেই হয়তো ওই প্যারাটাকে দেখতে পেতাম না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফোন অন করলাম। গতকাল দুপুরে বন্ধ করেছি আর এখন অন করলাম। ফোন অন করতেই মাথা ঘুরে পড়ে যাবার অবস্থা, কারণ 2টা নাম্বার থেকে 100টা মিস কল উঠে আছে। খাবার সময় আব্বাকে বললাম, আব্বা আমি অন্য কলেজে ট্রান্সফার হতে চাই। কেন? ওকে নাকি 2টা মেয়ে জ্বালাচ্ছে তাই। তাই বলে কলেজ থেকে ট্রান্সফার নিবি? হাসবে না, আমি মরছে আমার জ্বালা আর তুমি হাসছো। তো কি করব? ওদের জ্বালায় কলেজে যেতে ইচ্ছা করছে না। তুই কোথাও যাচ্ছিস না, তুই ওখানেই থাকবি। যদি চালাক হতে পারিস। এটা ঠিক বলেছো, আমি তো ভাবছি দুজনকেই বউ বানাবো। মা বাবা তোমরা কি বলছো? আমার কথা শুনে মা আর আব্বা হাসছে। আমি রেগে বললাম, আমি কলেজেই যাব না। রাগিস কেন? আচ্ছা, আমি তোর প্রিন্সিপালকে বলে দিব যেন তোর বিষয়টা ভালো করে দেখে। ওকে। একটু পর কলেজে চলে এলাম। কলেজে আসতেই ইরা আমার সামনে হাজির। আমি পাশ কাটিয়ে চলে আসতে যাব, তখন ইরা আমাকে ধরে টেনে আবার এক সাইডে নিয়ে গেল। তারপর আবার বকা দিতে শুরু করলো, কেন ফোন রিসিভ করিনি, কেন ফোন ছিল, হ্যান ত্যান। এভাবে 25 দিন পার হয়ে গেল। ওদের জ্বালায় জীবন তেজপাতা হয়ে গেছে। ইরাকে রেগে বললাম, আপনারা কি পেয়েছেন বলেন তো? কলেজে এলেই আমাকে জ্বালাতন করতে লাগেন। এই আমরা মানে আরেকটা কে? আমার ক্লাসমেট মাহি। ওই ডাইনির একদিন কি আমার 10 দিন আমার বরের পেছনে লাগে? ইরা রেগে চলে গেল মাহিকে খুঁজতে, আর আমি চলে এলাম ক্লাসে। তখন মাহি আমার সামনে এলো। ইরাটা কে? আমি কেমন করে বলবো ইরাটা কে? তাহলে ও এসে আমাকে ওয়ার্নিং দিয়ে গেল কেন যে তোমার সাথে যেন না মিশি? দেখুন, এমনিতেই আপনারা দুজনের জ্বালায় আমার ভালো লাগে না, কলেজে আসতে ইচ্ছা করে না, আর আপনি এসে এগুলো বলছেন। আমি তোমাকে জ্বালাই? জ্বালান তো। এখন থেকে তোমাকে আরো জ্বালাবো। ক্লাসে আরো তো অনেক ছেলে আছে, তাদের গিয়ে জ্বালান, আমাকেই কেন? আছে তো কি হয়েছে, আর তোমাকে ভালো লাগে তাই তোমার পেছনে লেগে থাকি। আমার আর এগুলো ভালো লাগে না। আমার তো ভালোই লাগে। আজকে বিকালে তোমার বাসায় যাব। কেন? গেলেই দেখতে পাবে জান। মাহির দিকে অবাক হয়ে তাকালাম। মাহি মুচকি এসে ওর সিটে গিয়ে বসে পড়লো। একে একে সব ক্লাস শেষ হলো। ক্লাস শেষ করে বাসায় যাওয়ার জন্য ক্যাম্পাস দিয়ে হাঁটছি, তখন মাহি এক প্রকার দৌড়ে এসে আমার হাত ধরে হাঁটতে লাগলো। চুপচাপ হাঁটো, না হলে সবার সামনে জড়িয়ে ধরবো। এই ছাড়েন, করছেনটা কি? আমি কোনো উপায় না দেখে হাঁটতে লাগলাম। এই ব্যায়ামের বিশ্বাস নেই। ক্লাস ভর্তি স্টুডেন্টদের মধ্যে কিস করতে পারলে ক্যাম্পাস ভর্তি স্টুডেন্টদের মধ্যে জড়িয়ে ধরতে ওর একটুও বাঁধবে না। সামনে এগিয়ে যেতেই দেখি ইরা চোখ রক্তবর্ণ করে তাকিয়ে আছে। ইরা এসেই মাহির গালে ঠাস ঠাস করে দিল থাপ্পড় দিল। আকাশের হাত ধরার সাহস পেলে কোথায়? আমি তোকে বারণ করলাম না আকাশের সাথে মিশবি না, তাহলে ওর হাত ধরলি কেন? মাহি কম কিসের, মাহিও ইরার গালে দুটো থাপ্পড় দিয়ে বলল, আপনি কতদিন হলো আকাশকে চিনেন? হ্যাঁ, আর আমি সেই ক্লাস 10 থেকে ওর পেছনে লেগে আছি, ওকে ভালোবাসি। আমি সুযোগ বুঝে কেটে পড়লাম, আর দুজনে শুরু করলো ঝগড়া। থামো থামো, তোমাদের থামতে বলছি তো। প্রিন্সিপাল স্যারের চিৎকার শুনে দুজনেই থেমে গেল। প্রিন্সিপাল স্যার রেগে বললেন, ছি, দুজনের লজ্জা বলে কিচ্ছু নেই। এইভাবে কলেজে ভর্তি স্টুডেন্টের সামনে ঝগড়া করছো। মাহি, তুমি বাসায় যাও। মা জানো, আজ দুজনের মধ্যে সেই ঝগড়া লেগেছে, থাপ্পড় মারামারিও হয়েছে। কেন? আমাকে নিয়ে। ওহ, আর তুই কি করছিলি? এই তো বাসায় চলে এলাম। তোকে আর কিছুই বলার নেই, তুই অনেক বড় কাজ করেছিস। যা বাবা, ঘরে যা, গিয়ে বিশ্রাম নে। আমি ঘরে চলে এলাম। তুই কলেজে ওগুলো কি শুরু করেছিস? আমার মান সম্মান সব শেষ করে দিয়েছিস। ওই ডাইনি আকাশের হাত ধরে হাঁটবে কেন?
আর তুমি আকাশের বাসায় যাবে বিয়ের দিন তারিখ ঠিক করতে? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, পাগল হয়ে গেছি। আমি কিছু জানি না। তুমি রহমান আঙ্কেলের বাসায় যাবে মানে যাবে। কি হলো, চুপ করে আছো কেন? এত রাগিস কেন? আচ্ছা, যাব। ওইদিকে মাহিদের বাসায় কান্না করছিস কেন? তোমাকে বলিনি আকাশের মায়ের সাথে কথা বলতে, তাহলে বলনি কেন? কি হয়েছে বলবি তো? তুমি আকাশের বাসায় চলো, আমি কোনো কথা শুনতে চাই না। আজকের মধ্যে ওকে বিয়ে করব। এখন? হ্যাঁ, এখন। এমন করছিস কেন সেটা বলবি তো? আর কি হয়েছে যে কাঁদছিস? তারপর মাহি আন্টিকে সবকিছু বলল। আন্টি সব শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। মাহি রেগে বলল, কি হলো, চুপ করে আছো কেন? ওকে, বিকেলে যাব। ওকে, আর ফোন দিয়ে জানিয়ে দাও যে তুমি ওদের বাসায় যাচ্ছ। বসে বসে খাচ্ছি, তখন আব্বু এলো, এসে বলল, আকাশের মা, আজ তোমাকে অনেক কাজ করতে হবে। কাজ পরে হবে, আগে আমার কথা শোনো। বলো। আমার বান্ধবী আসছে, ওর মেয়ের জন্য আমার ছেলেকে নাকি ওর জামাই বানাবে। আমার বন্ধু মানে আকাশের কলেজের প্রিন্সিপাল আসছে ওর মেয়ের জন্য। মা আর আব্বু অবাক হয়ে দুজন দুজনের দিকে তাকালো, তারপর আমার দিকে তাকালো। কি হলো, এভাবে আমার দিকে তাকাচ্ছ কেন? বাপরে বাপ, এতদিন কলেজে যেই প্যারাগুলো ছিল এখন ওই প্যারাগুলো তোর ঘাড়ে বসতে আসছে। হ্যাঁ, দুজনকে আমার বৌমা বানিয়ে নিব। হ্যাঁ, পাগল নাকি? আমি ওদের কাউকে বিয়ে করতে পারবো না বলে রুমে চলে এলাম। বিকেলের দিকে, তুই ওখানে? কেন? তোমরা আবার শুরু করলে? ইরা, তুই চুপ থাক। তারপর ইরার আব্বু আম্মু আর মাহির আব্বু আম্মু বাসার ভিতরে এলো। বাবা মা তো তাদের বন্ধু বান্ধবীকে দেখে জড়িয়ে ধরলো। কেমন আছিস? ভালো, তুই? ভালো। এটা আমার মেয়ে মাহি। বাহ, তোর মেয়ে তো এখন আরো অনেক সুন্দর হয়েছে। আকাশ কোথায়? ঘরে আছে, না হয় ছাদে আছে। রহমান, ওটা কে রে? আমার স্ত্রীর বান্ধবী। কি জন্য এসেছে? তুই যে জন্য এসেছিস সেই জন্য। ইরা। সবাই দাঁড়িয়ে কেন, বসো। সবাই চেয়ারে বসলো। মাহি আর ইরা তো শুধু ওদের কাণ্ড দেখছে, আর ইরা আর মাহি দুজনেই দুজনের দিকে রাগী ভাবে তাকাচ্ছে। মা সবার খাবার ব্যবস্থা করার জন্য রান্নাঘরে চলে গেল। আকাশ কোথায়? কলেজে দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে পালিয়ে এসেছে। ছাদে বসে আছে। ইরা মাহিকে দেখলো ছাদে যাচ্ছে, তাই ইরাও মাহির পিছন পিছনে যেতে লাগলো। ছাদে দাঁড়িয়ে আছি, তখন দুজন দুপাশ থেকে দুই হাত চেপে ধরে দাঁড়িয়ে গেল। আপনারা? আমরা। নিচে চলো। কেন? কিন্তু আপনারা এখানে কিভাবে আর কি করছেন? নিচে চলো, গেলে দেখতে পাবে। যাব না। চলো, না হলে টানতে টানতে নিয়ে যাব। আপনাদের যা ইচ্ছা করেন, আমি নিচে যাব না। আপনি আমার হাজবেন্ডকে ছাড়েন। এটা তোমার স্বামী না, এটা আমার স্বামী। ওয়েট, আমি আপনাদেরকে কবে বিয়ে করলাম যে আপনারা আমাকে স্বামী বলে দাবি করছেন? এখন বিয়ে করনি, তবে করব। তুমি না, আমি বিয়ে করব। তুই দূরে গিয়ে মর, আমি আকাশকে বিয়ে করব। আপনি গিয়ে মরেন। আমি আপনাদের কাউকে বিয়ে করছি না। তুই করবি না, তোর ঘাড় করবে। দেশে কি ছেলের অভাব পড়েছে যে আপনারা আমার পিছনে লেগেছেন? তা না, তবে তোমাকে ভালোবাসি তাই। ও তোমাকে একটুও ভালোবাসে না, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আমি কাউকে ভালোবাসি না। তুমি না তো ঘাড়ও ভালোবাসবে। বেশি কথা বললে না তোকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। এই, তোর সাহস কত বড় যে তুই আমার হবু স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে দিবি? তোর হবু হাজবেন্ড না, আকাশ আমার হবু হাজবেন্ড, আর আমি আমার হবু হাজবেন্ডের সাথে যা ইচ্ছা করব। তোর কি? মাগো বাঁচাও, প্লিজ দুজনে চুপ করেন। আপনাদের চেঁচামেচিতে আমার কান ঝালাপালা হয়ে গেল। তবে রে, এই থামেন, আপনারা করছেনটা কি? হ্যাঁ, এই নিচে চলো। যাবে না। যাবে। দুজনে আমার দুই দিক থেকে হাত টানতে লাগলো। আপনারা যেভাবে টানাটানি করছেন আমার হাত না ছিঁড়ে যায়। মা তুমি কোথায়? এদের হাত থেকে বাঁচাও। দুজনে আমাকে টেনে ছিঁড়ে ফেললো। এই থামেন! আমার চিৎকার শুনে দুজনেই থেমে গেল। দুজনে কি আমাকে খেলনা পেয়েছেন? ছাড়েন! আমার এমন রেগে যাওয়া দেখে আমার হাত ছেড়ে দিল। আমি নিচে চলে এলাম। পিছন পিছন ইরা আর মাহিও আসলো। আমি নিচে আসতেই আব্বা বলল, এখানে বস, আমি তোর বিয়ে ঠিক করলাম। কি? কবে আর কার সাথে? আমি বিয়ে করছি না। কেন? অন্য কেউ হলো বিয়ে করে নিতাম, কিন্তু ইরা বা মাহিকে বিয়ে করতে পারবো না। আমি কি করলাম যে আমাকে বিয়ে করতে পারবে না? আমিও কি করলাম যে আমাকে বিয়ে করবে না? কিছু করেনি, এমনি আপনাদের বিয়ে করব না। তুই ইরাকে বিয়ে করবি?
না, মাহিকে বিয়ে করবে। আমার ছেলে আমার কথা শুনবে, ইরাকে বিয়ে করবে। আকাশ বুঝি তোমার একার ছেলে? আকাশ আমারও ছেলে এবং আমার কথা শুনবে। আকাশ মাহিকে বিয়ে করবে। আমি একবার মায়ের দিকে তাকাচ্ছি আর একবার আব্বার দিকে। আমি তোমাদের একটা সুন্দর সলিউশন দিচ্ছি। কি? আমাকে কেটে 2 টুকরো করে নাও, তারপর আমার টুকরোগুলোর সাথে ওদের বিয়ে দিয়ে দাও। আইডিয়াটা খারাপ না। এখন বলো, কুড়াল নিয়ে আসবো না করা? করাত নিয়ে আয়। টাকা দাও, বাজার থেকে নিয়ে আসছি। পালানোর ধান্দায় আছো? বাপ তোমাকে ছাড়ছি না, তোমায় ইরাকে বিয়ে করতেই হবে। আচ্ছা, ওদের ঠিক করতে বলো কে আমাকে বিয়ে করবে, কিন্তু যে কোনো একজন। কে বিয়ে করবে? দুজনকেই বউ বানাবো। তোমরা কি পাগল হয়েছো? এতক্ষণ ঠিক কথা বলেছ, দুজনকেই বউ বানাবো। মা আন্টিকে উদ্দেশ্য করে বললেন, কিরে তুই রাজি? না, আমি রাজি না। কিরে তুই দোস্ত, তুই রাজি? না, আমি রাজি না। আঙ্কেল আন্টি আপনাকে অনেক ধন্যবাদ রাজি না হওয়ার জন্য। তখন ইরা আর মাহি বলল, আমি রাজি। আমিও রাজি। আমি মাহি আর ইরার দিকে বড় বড় চোখ করে তাকালাম। এরা কি পাগল হয়েছে? এতক্ষণ তো সাপে নেউলের মতো সম্পর্ক ছিল, কিন্তু হঠাৎ এদের কি হলো বুঝলাম না। এটা একটা গভীর প্রশ্ন। মাহি, তুই কি বলছিস? আমি ঠিক বলছি। ও সংসার করবে, ও রাজি থাকলে আমার আর কিচ্ছু বলার নেই। একে একে সবাই রাজি হলো, শুধু আমি বাকি। সবাই মিলে আমার দিকে তাকালো। এবার তুই কোথায় যাবি? আমি বাসা ছেড়ে পালাম। তখনই 2 ডাইনি আমার কাছে এসে আমার 2 হাত চেপে ধরলো। চান্দু, পালাবে কোথায়? আমি আপনাদেরকে বিয়ে করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আপনারা দুজন কখনো ঝগড়া করতে পারবেন না। যদি শর্ত মানতে পারেন তাহলে বলেন। খুব পারবো। আমিও পারবো। যদি ঝগড়া করেন তখন? আমার কথা শুনে দুজনেই চুপ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর মাহি বলল, আমি পারবো। আমিও পারবো। তাহলে রাজি। ওকে বিয়ান সাহেবা আর বিআই সাহেব, বিয়ের দিন তারিখ ফাইনাল করেন। সামনের রোববার। ওকে। এখন তো দুজনই ছাড়েন। আর ছাড়াছাড়ি নেই, মতো তো ধরলাম। খুব ভালো। সন্ধ্যায় সবাই চলে গেল আর আমিও চলে এলাম আমার ঘরে। এখন ব্যাকে ফিরা যাক। দুজনেই আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। ক্লান্তিতে ঘুম আসছে, তাই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো। ইরা আর মাহি এখন ঘুম থেকে উঠেনি, আমার বুকে এখনো শুয়ে আছে। এই দুজনে উঠো, ফ্রেশ হওয়া লাগবে তো। আর একটু আম্মু। কি, আমি তোমার আম্মু? ওই মাহি উঠো। যাও তো আম্মু, ঘুমাতে দাও। এই উঠো উঠো, আমি তোমাদের আম্মু না, আমি আকাশ। সরি, আমি তো ভুলেই গেছিলাম আমাদের বিয়ে হয়েছে। ওহ, তুমি? কিন্তু আমার রুমে কি করছো? এটা তোমার রুম না, এটা আমার রুম। তোমার না, আমাদের। হলো একটা। এখন সরো, ফ্রেশ হওয়া লাগবে। আর একটু শুয়ে থাকো। একটু। আরে 8টা বাজে, আর কতক্ষণ ঘুমিয়ে থাকবে? শুয়ে থাকতে বলছি না? ধ্যাত, সরো তো, মা ডাকছে। ওকে, ওঠো। ইরার মাহি আমাকে ছাড়তেই আমি উঠে ওয়াশরুমে গিয়ে গোসল করে রুমে এলাম। একে একে ইরা মাহি গোসল করে এলো। দুজনে একসাথে সাজতে লাগলো। ওদের সাজা শেষ হলো, তারপর খাবারের জন্য খাবার টেবিলে এলাম। আমি একটা চেয়ারে বসলাম, তখন ইরা আর মাহি আমার 2 পাশে বসলো। খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম। ইরা আর মাহিও এলো। তুমি বই ব্যাগে ভরছো কেন? কলেজে যাব তাই। আমার কথা শুনে ইরা আর মাহি আমার দিকে অবাক হয়ে তাকালো। কি হলো, তোমরা এভাবে তাকাচ্ছ কেন? তোমার কি কমন সেন্স একটুও নেই? আছে, কেন? তোমার কমন সেন্স থাকলে কি আজ কলেজে যাবার জন্য ব্যাগে বই ভরতা? আজ কি এমন দিন যে কলেজে যেতে পারবো না? আরে হাদারাম, গতকাল তোমার বিয়ে হলো, আর আজ তুমি যদি কলেজে যাও তাহলে মানুষ কি বলবে? যে যাই বলুক, আমার একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, তাই যেতে হবে। রাখো তোমার ক্লাস। এমন ভাবে রাগেন কেন? তো কি করব, বই রাখো। আচ্ছা। আর বলো আগে কাদের বাসায় যাবে? আমার না মাহির? জানি না, তোমরা ডিসিশন নাও। মাহি, তুমি বলো আগে কার বাসায় যাবে? আগে তোমার বাসায় চলো। ওকে, তাহলে আব্বু আম্মুকে বলে এসো। তুমি বলে এসো। ওকে। এর রুম থেকে বেরিয়ে গেল। একটু পর আবার চলে এলো, এসে বলল, আম্মুকে বলে এলাম। মাহি, রান্নাঘরে চলো, আম্মুকে সাহায্য করি। মাহি আর ইরা রান্নাঘরে চলে গেল, আর আমি শুয়ে পড়লাম। তোমরা রান্না করে এলে কেন? আপনাকে সাহায্য করতে আম্মু। তোমাদের কোনো কাজ করা লাগবে না, তোমরা রুমে যাও। না আম্মু, আমরাও আপনার সাথে কাজ করব। আরে রুমে যাও তো।
না আম্মু, আমরাও আপনার সাথে কাজ করব, আর এত কাজ আপনি একা সামলাতে পারবেন না। ওকে। দুপুরের সময় ইরা আর মাহি রুমে এলো, এসে বলল, এই ওঠো, হুম। বাসায় অনেক লোকজন এসেছে আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ। ওঠো বলছি, ওঠো। আর একটু। ওঠো, আর নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে যাও। আর একটু। আপু, তুমি ওর হাত ধরো, দুজনে ওকে টেনে বিছানা থেকে নামাই। আমি আর মাহি আকাশের 2 হাত ধরে টেনে উঠাতে গেলাম, আর তখন আকাশ আমাদের দুজনকে টান দিল। আমরা দুজন এটার জন্য প্রস্তুত ছিলাম না, তাই দুজনেই আকাশের বুকে পড়ে গেলাম। আকাশের বুকে পড়লাম ঠিকই, কিন্তু আমার মাহির মাথা অনেক জোরে আঘাত করলো। ওহ, ও মা গো, গেলাম গো। দুজনে কপাল নাড়ছে আর আমি হাসছি। এমা, তোমরা এমন কপাল নাড়ছো কেন? নিজে আমাদের দুজনকে ধাক্কা দিয়ে বলছে, এ মা তোমরা কপাল নাড়ছো কেন? আমি তোমাদের ধাক্কা দিইনি, তোমরা দুজনে দুজনকে ধাক্কা দিয়েছো। টান দিয়েছিল কে? আমি, কিন্তু এতে আমার কোনো দোষ নেই। এখানে আমাকে রাগ দেখে কোনো লাভ নেই। ওঠো। উঠছি। তারপর বিছানা থেকে উঠে অজু করে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। বাকি সময়টা এমন ভাবেই পার হয়ে গেল। বিকেলে 3 জনে ইরাদের বাসায় চলে এলাম। ইরাদের বাসায় আজ রাত থাকলাম। তারপরের দিন বিকালে আবার মাহিদের বাসায় চলে এলাম। রাতে শুয়ে আছি, তখন ইরা এসে বলল, খেতে চলো। তারপর বিছানা থেকে নেমে খেতে এলাম। তখন আন্টি বললেন, মাহি জামাইকে খেতে দে। আম্মু। সবাই একসাথে বসো। তাহলে খাবার দিবে কে? যার যেটা প্রয়োজন সে সেটা নিয়ে নেবে। মাহি আমার পাশে বসে পড়লো। খাচ্ছি, তখন দুজন দুদিক থেকে 2 পিস করে 4 পিস মাংস আমার প্লেটে উঠিয়ে দিল। আমি দুজনের দিকে তাকালাম। এভাবে দেখছো কেন? আমি মানুষ, কোনো যান্ত্রিক মেশিন না। এর আগে দুজন 4 পিস মাংস দিলে, এখন আবার দিলাম। তো মানুষ কত খায়? খেয়ে নাও বাবা, মাত্র তো 6 পিস খেয়েছো, কম করে হলেও 15 থেকে 20 পিস মাংস খেতে হবে। আন্টির কথা শুনে চুপ হয়ে গেলাম। এরা কি আমার রোবট পেয়েছে নাকি, না আমাকে মেরে ফেলার ধান্দায় আছে? একটু পর খাবার খেয়ে উঠতে যাব, তখন মাহি বলল, এত তাড়াতাড়ি উঠছো কেন? এখন তো অনেক কিছু খেতে বাকি আছে। এরপরে আরো? জামাই আদর বলে কথা, তোমাকে খেতে তো হবে। আমি আর পারবো না, আর একটু খেলে নিশ্চিত ব্যাট ফেটে যাবে। আরে কিচ্ছু হবে না। আমি আর পারবো না। মাহি মজা করছে, তুমি রুমে যাও। আমি রুমে চলে এলাম। কিছুক্ষণ পর মাহি আর ইরা এলো। তারপর দুজনে 2 দিক থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। তারপর দিলাম ঘুম। পরের দিন বিকেলে বাসায় চলে এলাম। রাতে বুঝলাম এটা টস হলো, এখন T20 ম্যাচ শুরু হবে। পরের দিন সকালে চলো যাওয়া যাক। 3 জন বাড়ি থেকে বেরিয়ে এলাম। তারপর হাঁটতে লাগলাম। আমি মধ্যখানে আর 2 জন 2 পাশে। ইরা আর মাহিকে মনে হচ্ছে আমার বডিগার্ড, আর রাস্তার লোক তো আমার দিকে কেমন করে তাকাচ্ছে। একটু পরে কলেজে চলে এলাম। ক্লাসের সময় হয়ে গেছে, তাই ইরা ওর ক্লাসরুমে চলে গেল, আর মাহি আমার সাথে ক্লাসে চলে এলো। ক্লাসে এসে রিপনের পাশে বসে পড়লাম। ভাই তোরই কপাল, আমরা এত মেয়েদের পিছনে পিছনে ঘুরলাম কিন্তু একটাও পেলাম না, আর তুই শালা হাবাগোবা থেকেও 2টা পেলি। স্যার চলে এসেছে, ক্লাসে মনোযোগ দে। এত কষ্টে কোনো কিছুতেই মন বসছে না। রিপন আমার কানের কাছে বকবক করে যাচ্ছে, আর আমি স্যারের লেকচার শুনতে ব্যস্ত হয়ে আছি। এভাবে টিফিনের সময় হয়ে এলো। মাহি আমার কাছে এসে বলল, ক্যান্টিনে চলো। ক্লাসরুম থেকে বের হতেই দেখি ইরা দাঁড়িয়ে আছে। ইরা আমাকে দেখে মুচকি হাসলো, তারপর বলল, তাড়াতাড়ি চলো, অনেক ক্ষুধা পেয়েছে। আমারও অনেক খিদে পেয়েছে। দুজনে তো মহা পেটুক, সকালে খেয়ে আসতে আসতে বলছো এখন খিদে পেয়ে গিয়েছে। বাসায় চলো, তখন ভালোভাবে দেখাবো আমরা কি। বাসায় গিয়ে কি করবা? এত ভয় পাওয়ার কিছু নেই, ক্যান্টিনে চলে এসেছি, কে কি খাবে অর্ডার করো। তোমাকে খেতে দেব না, আমাদের পেটুক বলার এটা তোমার শাস্তি। হ্যাঁ গো। আমি কিন্তু স্বামী নির্যাতনের মামলা করব। তাহলে পুলিশ স্টেশনে চলো। না থাক। কেন যাবে না? এমনি, আর যতই হোক তোমরা আমার গুন্ডি বউ, তোমাদের নামে কি মামলা করতে পারি? আমরা গুন্ডি না, আসলে তোমার শাস্তি হবে, আমরা খাবো, তুমি দেখবা। এটা কোনো শাস্তি হলো নাকি? হলো কি হলো না ওটা একটু পরেই বুঝতে পাবা। আমাকে মাহি আর ইরা মাঝে বসে নিল, তারপর দুজনে খেতে লাগলো। খেতে ইচ্ছে করছে না। ইরা এবার আমার মুখের সামনে নুডলস ধরলো, তারপর আমার মুখের সামনে থেকে টেনে নিজে খেয়ে নিল। এমন ভাবে দুজনেই শুরু করলো। এগুলো টর্চার কতক্ষণ সহ্য করা যায় আপনারাই বলেন। আমি আর সহ্য করতে পারছি না, তাই উঠে যেতে যাব, তখন দুজনে আমার হাত ধরে টেনে বসিয়ে দিল।
আসামি পালাচ্ছ কোথায়? কোথাও না। বুঝতে পারছি আসামি টর্চার আর সহ্য করতে পারছে না। এটা কোনো টর্চার হলো নাকি? সত্যি তো? আমি কিছু বললাম না। ইরা কোনো কিছু না বলে উঠে চলে গেল। একটু পর নুডলস হাত করে ফিরে এলো, তারপর আমার সামনে রাখলো। ইরা নুডলস তুলে বলল, হা করো। আমার খিদে নেই। হা করো। বললাম তো আমার খিদে নেই। তুমি রাগ করতেও পারো, খেয়ে নাও। আমার খিদে নেই, এখন সরো, ক্লাসে যাই। মাহি, এ তো দেখে অনেক রাগ করেছে। সেটাই তো দেখছি। আচ্ছা খেয়ে নাও। বললাম তো খিদে নেই, তাহলে দুজন এমন কেন করছো? আমাদের রাগ দেখাচ্ছ? বাসায় চলো, তখন দেখাবো আমাদের রাগ দেখার ফল। ধ্যাত, আচ্ছা খাওয়াই দাও। এটা আগে বললেই পারতে, তোমাকে খাওয়াই দিতে হবে। আমারও একদিন সময় আসবে, তখন দেখাবো। কি বললা? বললাম খাইয়ে দাও। দুজন আমাকে খাইয়ে দিতে লাগলো। খেয়াল করলাম ক্যান্টিনে সবাই ভূত দেখার মতো করে আমার দিকে তাকিয়ে আছে, আর হয়তো মনে মনে গালি দিচ্ছে, এটা বলে যে শালা আমি একটা পাই না আর এই শালার দুইটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। খাওয়া দাওয়া শেষ হলো, তারপর ইরা গিয়ে বিল দিয়ে এলো। তারপর ক্যান্টিন থেকে বেরিয়ে যে যার মতো ক্লাসে চলে গেলাম। তারপর বাকি সব ক্লাস শেষ হলো। ক্লাস শেষ করে বেরিয়ে এলাম। বের হতেই দেখি ইরা দাঁড়িয়ে আছে। তারপর তিনজন মিলে হাঁটতে লাগলাম। একটু পর বাড়িতে চলে এলাম। এসে ব্যাগ রেখে গোসল করে এলাম, তারপর নামাজ পড়ে এলাম। তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে ঘরে চলে এলাম। কিছুক্ষণ পর ইরা আর মাহি এলো, এসে শুয়ে পড়লো। বাসায় গিয়ে শাস্তি দেব, কথাটা মনে আছে? হ্যাঁ আছে। তোমার শাস্তি হলো আমাদের দুজনকে 100টা করে কিস দিবা। হ্যাঁ? হুম। পারবো না, আমার অনেক ঘুম পাচ্ছে। দুজনের জ্বালায় ঘুমাতে পারবে না। শুরু করো। আমার উপর তোমরা কিসব নির্যাতন শুরু করলা? বউয়ের নির্যাতন সহ্য করতে হয় গো। আচ্ছা ঘুমাও, আমারও অনেক ঘুম পাচ্ছে। এদিকে ঘুরো। না, এদিকে ঘুরো। না, আমার দিকে ঘুরো। না, আমার দিকে। ধ্যাত, থাকো তোমরা, আমি বাইরে গেলাম। রাখছো কেন? আচ্ছা তোমার ইচ্ছা, যেদিকে ইচ্ছে ঘুরে ঘুমাও। আমি চিত হয়ে শুয়ে থাকলাম। তখন দুজনে একসাথে আমার বুকে মাথা রাখলো। বালিশ নিয়ে যে আমার বুকে মাথা রাখলে? না। আমি আর কিছু বললাম না, ঘুমিয়ে পড়লাম। এমন ভাবে একটা মাস পার হয়ে গেল। 1 মাস পর ক্যাম্পাসে বসে আছি, তখন ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোন বের করে অনেক অবাক হলাম। কে ফোন দিয়েছে? তেমন কেউ না। আচ্ছা এখানে একটু বসো, আমি কথা বলে আসছি। কে এমন ফোন দিয়েছে যে আমাদের সামনে বলা যাবে না? বলা যাবে, তবে সময় হলেই। কি বলছো? কিছু বুঝতে পারলাম না। আমি কিছু না বলে একটু দূরে গিয়ে ফোন রিসিভ করলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছো? কলেজে স্যার। অফিসে আসা লাগবে। গোপন সূত্রে খবর পেয়েছি নৌবন্দর দিয়ে একটা বড় চোরাচালান হতে যাচ্ছে। এই চোরাচালান ধরতে পারলে দেশের অনেক লাভ হবে। ওকে স্যার, আমি আসছি। ওকে, তোমরা কলেজের বাইরে গাড়ি দাঁড় করানো আছে, আর সাথে রিপনকে তাও নিয়ে এসো। ওকে স্যার। এসিপি স্যার ফোন কেটে দিল। তারপর আমি ফোন পকেটে রেখে ইরা আর মাহির কাছে গেলাম। কে ছিল? তেমন কেউ না। চলো, ক্লাসের সময় হয়ে এলো, ক্লাসে যাই। তারপর ক্লাসে চলে এলাম। এসে রিপনের পাশে বসে পড়লাম। তারপর রিপনকে বললাম, এসিপি স্যার ফোন দিয়েছিল। তারপর? আমাদের ডাকলো এখনই, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। বসে কেন? চল তাহলে। তারপর আমি আর রিপন ক্লাস থেকে বেরিয়ে এলাম। তারপর কলেজের বাইরে চলে এলাম। কলেজ থেকে বের হতেই আমাদের সামনে একটা গাড়ি এসে থামলো। আমি আর রিপন তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লাম। আমাকে সবাই সালাম দিল। আমি সালামের উত্তর দিলাম, বুঝতে পারছি আপনারা কিছুই বুঝতে পারছেন না। তাহলে শুনেন, আমি আর রিপন সিআইডি অফিসার। আমাদের কাছ তো জানেন, আর কি বলবো। স্যার কেমন আছেন? 2টা বউ পেয়ে কি খারাপ থাকতে পারে? স্যার 2টা বিয়ে করেছেন? তোর হিংসে হচ্ছে? তো হবে না, আমরা একটা পেলাম না আর তুই 2টা বিয়ে করলি। এবার মিশন থেকে বাড়ি ফিরে আঙ্কেল আন্টিকে বলবো তোকে বিয়ে দেওয়ার জন্য। তাহলে তো ভালোই হয়। তাহলে এই কথাই থাকলো। এভাবে গল্প করতে করতে 3 ঘন্টা পর আমাদের অফিসে চলে এলাম। অফিসের ভিতরে এসে এসিপি স্যার কেবিনে গিয়ে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো। জি স্যার। এই ফাইলটা দেখো, এখানে সব ডিটেলস দেওয়া আছে। অনেক বড় চোরা চালান হচ্ছে, আমাদের সেটা ধরতে হবে। ধরতে পারলে দেশে অনেক লাভ হবে। জি স্যার, আমি সব দেখেছি, আপনি নিশ্চিন্তে থাকুন। আমার বিশ্বাস তুমি পারবে, তাই তো তোমাকে ডাকা। আমার উপর এতটা বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। ওকে স্যার, আমি আমার ডেস্কে গেলাম। ওকে।
তারপর আমি আমার ডেস্কে চলে এলাম, এসে ফাইলটি দেখতে লাগলাম, আর ওদিকে তো লঙ্কা কাণ্ড শুরু হয়ে গেছে। আপু, আকাশ কোথায় গেল? তোমার সাথেই তো থাকার কথা। ক্লাস শুরু হওয়ার আগে রিপন আর আকাশ ক্লাস থেকে বের হলো, তারপর আর ক্লাসে আসেনি। কি বলছো? আর ওর ফোন দিচ্ছি কিন্তু বন্ধ বলছে। বাসায় চলো তো। খুব টেনশন হচ্ছে, গেল কোথায় বুঝতে পারছি না। তারপর ইরা আর মাহি বাড়িতে চলে গেল। বাড়ি গিয়ে ইরা বলল, আম্মু, আকাশ কি বাড়িতে এসেছে? না। কি বলেন? তাহলে কোথায় গেল? কোথায় যাবে? তোমার সাথেই থাকবে। না আম্মু, আমরা ওকে খুঁজে পাচ্ছি না। ক্লাস শুরু হওয়ার আগে আকাশ আর ওর বন্ধু রিপন বেরিয়েছে, তারপর আর ক্লাসে আসেনি। ফোন দিচ্ছি কিন্তু ফোন বন্ধ বলছে। কোথাও গেলে আমাকে বলে যায়, চিন্তা করো না, হয়তো আছে কোথাও। সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেল, কিন্তু আমার কোনো খোঁজ নেই। আর আমি ইচ্ছা করে ফোন বন্ধ রেখেছি, যেন ফোন না দিতে পারে, কারণ দুজনকে একটু কষ্ট দিব। তাই কেমন আমাকে ঝাড়ি দেয়, এবার দুজনে মজা বুঝবে। দুজন তো কেঁদে কেঁদে বিছানা ভাসিয়ে দিয়েছে। ইরার মা বাবা, মাহির মা বাবা আমাদের বাড়িতে এসেছে আর দুজনকে সান্ত্বনা দিচ্ছে। আম্মু, আকাশ কোথায় গেল? ওর কিছু হয়ে গেল না তো? কান্না করিস না, আকাশের কিছু হয়নি। রাতে আমাদের টিম বন্দরে চলে এলো। কিছুক্ষণ পর বন্দরে 2টা জাহাজ এসে ভিড়লো, সাথে সাথে 2টা ট্রাক এলো। তারপর জাহাজ থেকে বক্স নিয়ে ট্রাকে ভর্তি করতে লাগলো। তারপর আমি ইশারা করলাম, আমার ইশারা পেয়ে ওদের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ ওরা দেখে ফেললো আর গুলি করা শুরু করলো। আমাদেরকেও বাধ্য হয়ে গুলি করতে হলো। এমনভাবে বেশ কিছুক্ষণ গোলাগুলি হলো। আমি হাতে একটু আঘাত পেলাম, কিন্তু ওরা সবাই শেষ হলো। ওদের লিডারও মারা গেল। রিপন আমার কাছে এসে বলল, তুই ঠিক আছিস তো? চল দেখি বক্সে ওগুলো কি আছে। ট্রাকের কাছে এসে রিপন বক্স খুললো। বক্স খুলে তো অবাক, কারণ সবাই সোনায় ভর্তি। তারপর আমাদের টিমের সবাই বক্সগুলো ট্রাকে উঠিয়ে আমাদের অফিসে চলে এলাম। তোমরা সবাই ঠিক আছো তো? আমি একটু আঘাত পেয়েছি স্যার। রিপন, আকাশকে ব্যান্ডেজ করে দাও। জি স্যার। রিপন আমার কেটে যাওয়া জায়গা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। তারপর আমি আর রিপন ভাড়া বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে অফিসে গেলাম, তখন এসিপি স্যার বলল, প্রাইম মিনিস্টার আজ তোমাকে মেডেল প্রদান করবে। সত্যি? ছোট করে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে, একটু প্রাইম মিনিস্টার মিডিয়াম লোকজন আসবে। ওকে স্যার। কিছুক্ষণ পর প্রাইম মিনিস্টার এলো, আর মিডিয়ার লোকজন তো আছে। এসিপি স্যার বললেন, আমরা যে সোনা উদ্ধার করতে পেরেছি তা থেকে বাংলাদেশ অনেক লাভবান হবে। আর এইগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে আমাদের সিআইডির গর্ব আকাশ আহমেদের জন্য। আকাশ, তুমি স্টেজে এসো। এসিপি স্যারের ডাক শুনে স্টেজে গেলাম। আঙ্কেল খবর দেখছিলেন। আঙ্কেল আমাকে টিভিতে দেখে অনেক অবাক হলো। আরো শুনে বেশি অবাক হলেন যে আমি একজন সিআইডি অফিসার। আঙ্কেল আর দেরি না করে ইরাকে ফোন দিল। ইরা ফোন রিসিভ করতেই বলল, তাড়াতাড়ি টিভিটা অন কর। কেন? টিভি অন করে খবর দেখ, তাহলে দেখতে পাবি। ওকে। আব্বুর কথা শুনে আমি তাড়াতাড়ি ডাইনিং রুমে এসে টিভি অন করে খবরের চ্যানেল ধরলাম। দেখি একটা ব্রেকিং নিউজ চলছে। আমি টিভিতে আকাশকে দেখে অনেক অবাক হলাম, আর আব্বু আম্মু মাহিকে চিৎকার করে ডাকলাম। আমার চিৎকার শুনে সবাই আমার কাছে এলো। কি হয়েছে মা, এমন ভাবে চিৎকার করলা কেন? টিভির দিকে দেখেন। আমাকে টিভিতে দেখে সবাই অবাক। আমাকে প্রাইম মিনিস্টার স্যার মেডেল পরিয়ে দিলেন। আমি অনেক খুশি হলাম। এমন খুশি কোনোদিন হয়েছে কিনা জানি না। প্রাইম মিনিস্টার স্যার কিছু বক্তব্য দিলেন, তারপর অনুষ্ঠান শেষ হলো। অনুষ্ঠান শেষ করে এসিপি স্যারকে বললাম, স্যার আমি এবার বাসায় যাই, বাড়িতে কিছু বলে আসেনি, আর আমার পোস্ট আমার বিভাগে করলে ভালো হয়। ওকে, আর তুমি বাসায় যাও, তোমার মা বাবা হয়তো অনেক চিন্তা করছে। ওকে স্যার, আর ধন্যবাদ। তারপর আমি আর রিপন আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এবার ফোন অন করলাম, দেখি দুজনের নাম্বার থেকে 1000 বার মিস কল উঠে আছে। তারপর দুজনকেই গ্রুপ কল দিলাম। দুজনেই সাথে সাথে রিসিভ করলো। রিসিভ করে ইরা বলল, বাসায় এসো, তোমার জন্য কি অপেক্ষা করছে তুমি কল্পনাও করতে পারবা না। আমাদের কাঁদানো না। তাহলে আমি বাড়ি যাচ্ছি না। আমি এমনি বললাম, আমি কি তোমার কিছু করতে পারি? তুমি সব পারো। ইরা আপু মিথ্যা বলছে, তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে। তোমরা দুজনেই মিথ্যা বলছো। সত্যি বলছি। সত্যি তো? সত্যি সত্যি সত্যি, একেবারে 3 সত্যি। ওকে বাই, বাড়িতে কথা হবে। ফোন কেটে দিলাম। বউকে দেখে ভয় পাস? বিয়েটা কর, তখন বুঝবি। বিকেলে বাড়িতে পৌঁছালাম। বাড়ির ভিতরে আসতেই ইরা আর মাহি আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আর মা বাবা বসে আছে। করছোটা কি? তো কি হয়েছে? না বলে গিয়েছিলে কেন? সারাটা রাত চোখের পাতা এক করতে পারিনি। আর ফোন বন্ধ রেখেছিলে কেন?
মা বাবার সামনে ওদের জড়িয়ে ধরতে লজ্জা করছে। মা বাবা আমার অবস্থা দেখে হাসতে হাসতে চলে গেল। আমি দুজনকে জড়িয়ে ধরলাম। চোখের পানিতে আমাকে গোসল করিয়ে দিবা নাকি? আচ্ছা কান্না থামাও, আর কোথাও না বলে যাব না। আর তুমি সিআইডিতে জব কবে থেকে করো? 1 বছর আগে থেকে। ও, কিন্তু আমাদের জানাওনি কেন? না, বাবাও জানেন না। কেন জানাও নাই? জানানো বারণ ছিল তাই। আর এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ঘরে চলো। মাহিয়ারিরা ছেড়ে দিল, তারপর ঘরে চলে এলাম। ঘরে এসে পোশাক চেঞ্জ করে বাইরে এলাম। এসে মা বাবার পাশে বসলাম। এগুলো কবে থেকে করিস? 1 বছর থেকে। আমাদেরকে তো বলিসনি, বা তোর মাকেও বলিসনি, কিন্তু কেন? কাউকে জানানো বারণ ছিল। তুই বোকার মতো চলাফেরা করতি, বোকাদের মতো কথাবার্তা বলতি, কিন্তু তুই এই জব পাইলি কিভাবে বুঝতে পারছি না। আমার ওভাবে থাকতে ভালো লাগে, তাই ওভাবে চলাফেরা করি। কি হলো মা, তুমি চুপ করে আছো কেন? আমি এত বড় ঝটকা কাটিয়ে উঠতে পারছি না। কেন কেন? যে আমার হাবাগোবা ছেলেটা একজন সিআইডি অফিসার, আর সে কিনা আজ প্রাইম মিনিস্টারের কাছ থেকে মেডেলও পেয়েছে। সবার সাথে অনেক গল্প করলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছি, তখন ইরা আর মাহি এলো। তোমার হাড় একটা একটা করে ভাঙবো। কেন কেন? আমাদের দুজনকে অনেক কাঁদিয়েছো তাই। আমার হাড় ভাঙতে পারবে? তোমার হাড় ভাঙলে আমাদেরই টেনে নিয়ে বেড়াতে হবে। আজ কোনো কিছুই হবে না। ওকে, কোনো সমস্যা নেই। মাহি তুমি এসো। না, হবে না। আমি তো জোর করে করব, আর অজ্ঞানও করব। তাই নাকি? আচ্ছা দেখা যাক কে জিতে, তুমি না আমরা। আমি জিতবো। নতুন নতুন গল্প পেতে আমাদের লাভ স্টেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন।